দেখো আমরা ওয়ার্ক কাইনেটিক এনার্জি এবং পাওয়ার এই চ্যাপ্টারের একবারে শেষের দিকে আজকে শেষ হয়ে যাবে আশা করা যায়, ছোট ছোট চ্যাপ্টার সব। এর আগে আমরা দু একটা প্রবলেম করেছিলাম। আজকে দেখো ফ্রিকশনাল ফোর্স ইন প্লেন মোশন। যদি মানে কোনো একটা বডি রোটেটিং অবস্থায় মুভ করে, বডি দুইভাবে মুভ করতে পারে। ধরো এই একটা সার্কেল আছে, এরকম একটা ইনক্লাইন সার্ফেসের উপরে, আবার হতে পারে একটা প্লেন সার্ফেসের উপরে, যেরকমই হোক। এটা যদি স্লাইড করে যায় তাহলে ফ্রিকশনাল ফোর্স থাকবে কি? আর যদি রোটেট করে যায়, মানে রোলিং করে যায়, এরকম এরকম করে ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কিরকম হবে? এটার একটা কনসেপ্ট আর কি। এমনি নিজের চিন্তা থেকে কি বলা যায়, যদি স্লাইড করে যায় তাহলে ফ্রিকশনাল ফোর্স, মানে আমার কোশ্চেন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স থাকবে কি থাকবে না? যদি স্লাইড করে যায় তাহলে থাকবে, আর যদি রোটেট করে যায় তাও থাকবে। থাকা আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সটা আসলে কি? ওই চ্যাপ্টারে পড়াচ্ছিলাম এদিকে। ফ্রিকশনাল ফোর্স মানে কি? যে ধরো এই একটা ইনিশিয়াল পয়েন্ট তুমি ধরে নিলাম, তাই না? এখন ফ্রিকশনাল ফোর্স থাক, অসুবিধা নাই। সেটা হচ্ছে কাজ কখন হবে ফ্রিকশনাল ফোর্স দ্বারা? যখন ধরো এই একটা পয়েন্ট তুমি ধরে নিলাম, এই কন্ডিশনে অবজেক্টটা ছিল, একটা কিছু সময় পরে এটা যখন তুমি এরকম করে স্লাইড করে টেনে নিয়ে যাবা, এই পজিশনে চলে আসবে অবজেক্টটা, এই পয়েন্ট এখানে চলে আসবে, তাই না? এই সারফেস পয়েন্ট এখানেই থাকবে, অবজেক্ট এখানে চলে আসবে। দেখো এই স্লাইড করে নিয়ে যাওয়ার সময় অবজেক্ট এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হলো যখন স্লাইড করে নিয়ে গেলাম। তার মানে ফ্রিকশনাল ফোর্স আছে, আবার এই ফ্রিকশনাল ফোর্স দ্বারা কাজ হচ্ছে, হতে পারে নেগেটিভ পজিটিভ, সেটা পরের বিষয়, কাজ হচ্ছে। কিন্তু যখন রোলিং করে যাবে তখন দেখো কোনো দুইটা কন্টাক্ট পয়েন্টের মধ্যে, ধরো একটা কন্টাক্ট পয়েন্ট, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পরে এই কন্টাক্ট পয়েন্টটা এখানে, মানে এই কন্টাক্ট পয়েন্টটা যখন এখানে আসবে, এর উপরে দেখায়, ধরো এই একটা কন্টাক্ট পয়েন্ট, এই বস্তুটা তো রোটেট করতেছে। আমি বললাম স্লাইডিং করলে কাজটা হবে, কিন্তু যদি রোলিং করে যায় তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের ইফেক্টটা কিরকম? ধরো এই পয়েন্টটা একটা নির্দিষ্ট সময় পরে এটা এই জায়গায় চলে আসবে, এই পয়েন্টটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো যে এই পয়েন্ট যখন এখানে চলে আসলো তখন ততক্ষণে অন্য একটা পয়েন্ট এখানে চলে আসছে, কিন্তু এই পয়েন্টের সাথে এই পয়েন্টের কোনো ফ্রিকশন হয়েছে? এই পয়েন্ট যে এখানে চলে আসলো, বস্তু রোলিং করে কিছুটা ডিসটেন্স অতিক্রম করলো, কিন্তু এই যে এই পয়েন্টের সাথে যে পয়েন্টটা ওর সাথে কন্টাক্ট পয়েন্ট ছিল, ওর সাথে এই পয়েন্টে কোনো ফ্রিকশন হয়েছে? ফ্রিকশন হয়নি। একটু মানে একটু ডিপলি চিন্তা করতে হবে, নাহলে মাথা আসতেছে না। দেখো রোলিং করলেও, এই পয়েন্টটা রোলিং করে গেলেও এই কন্টাক্ট পয়েন্টের সাথে একটা পয়েন্টে জাস্ট একবারই টাচ হচ্ছে, ঠিক আছে? ডিসটেন্স অতিক্রম করতেছে, কিন্তু এই যে এর সারফেসের সাথে এর সারফেসের যে কন্টাক্ট পয়েন্ট জাস্ট একবার টাচ হচ্ছে, কিন্তু এই স্লাইডিং করার ক্ষেত্রে দেখো এই পয়েন্টের সাথে কন্টিনিউয়াস টাচ হতে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য ফ্রিকশনাল ফোর্সটা নাই। এখন নাই বললে একেবারে জিরো এরকম না। ফ্রিকশনাল ফোর্স যদি, বা ফ্রিকশনাল ফোর্স এর ইফেক্ট কিসের উপর থাকে? নরমাল ফোর্সের উপরে, বা তার বস্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের উপরে, এরকম আমরা জানি না। নরমাল ফোর্স থেকে আমি সরাসরি পাবো ফ্রিকশনাল ফোর্সটা। তো ফ্রিকশনাল ফোর্স যদি একেবারে জিরো হয় তাহলে তো এই বস্তু এই অবস্থানে থাকবে না, তাই না? মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কনসিডারেবল না, এটা হচ্ছে কথা। এই কথাগুলো আমরা বলছি। when a body slide the frictional force undergoes and therefore does work। যেহেতু ফ্রিকশনাল ফোর্স আছে সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ যে কোনো ধরনের কাজ হবে। when a body rolls without slipping, যদি স্লিপ করার
ব্যাটারিকে রোলিং করে যায়, দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য রোলিং বডি অ্যান্ড দ্য গ্রাউন্ড। আমি যেটা আগেই দেখালাম যে গ্রাউন্ড সারফেস এবং ওই বডির মধ্যে কোনো ধরনের কোনো ধরনের ডিস্টেন্স আসতেছে না। স্লাইডিং করে যে ডিস্টেন্সটা যাওয়ার কথা ফ্রিকশন হয়ে, সেই ধরনের কোনো ডিস্টেন্স আসতেছে না, সুতরাং এই ক্ষেত্রে কোনো কাজও হবে না। আচ্ছা, আমরা আর দুইটা প্রবলেম দেখবো, 2-3টা, তারপরে এই চ্যাপ্টার শেষ। এই প্রবলেমটা আগে লিখো, তারপর ফিগার আঁকো। ফিগারে দেখো W equal to 100 pound, theta equal to 30 degree, Q equal to 120 pound, beta equal to 15 degree, F equal to 1/4, and the body is displaced 8 feet up the incline. Find the resultant force on W and the need work done. Resultant force পাইলে ডিসটেন্স দ্বারা মাল্টিপ্লাই করলে need work done পাওয়া যাবে। Check your answer by adding algebraically the work done by each force. Does the velocity increase or decrease? ওইখানে অফ না হয়ে or decrease। এত পরে আসো হ্যাঁ বলো। ডিসপ্লেসড 8 feet আপ দ্য ইনক্লাইন, মানে ইনক্লাইনের দিকে, এই নিচ থেকে উপরের দিকে, ইনক্লাইনের দিকে যাচ্ছে, ভেলোসিটির উপরের দিকে। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অন ডাব্লিউ, রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে ওই অবজেক্টের উপরে, and the need work done. Check your answer by adding algebraically the work done by each force. প্রথমে আমরা নিট ফোর্স যদি বের করতে পারি তাহলে নিট ওয়ার্ক ডান পাবো। তাছাড়াও বলতেছে চেক করতে হবে, প্রত্যেকটা ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান বের করতে হবে এবং সবগুলো যোগ করতে হবে, তাহলে নিট ওয়ার্ক ডানের সাথে এটা মিলবে, যেটা আগের একটা প্রবলেম আমি দেখাইছি। তারপরে ডাজ দ্য ভেলোসিটি ইনক্রিজ অর ডিক্রিজ, এটা একটা কনক্লুশন দিতে হবে। আচ্ছা, ভেলোসিটি ধরো কোনো একটা অবজেক্ট তুমি ফোর্স দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, সেখানে কাজও হচ্ছে, ভেলোসিটি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এটা কিভাবে বুঝবা? হ্যাঁ, কিভাবে বোঝা যাবে? বিপরীতটা যদি বেশি হয় তাহলে ডিক্রিজ করবে, আর যদি এইদিকে টানতেছে ওই বেশি হয় তাহলে না, একটা প্যারামিটার দ্বারা তো বুঝবা যে এই প্যারামিটারের উপর বেস করে ভেলোসিটি ইনক্রিজ করবে। এটা গতদিন বলছিলাম না, ধরো ওয়ার্ক ডান, আমরা নিট ওয়ার্ক ডান বের করতেছি, নিট ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তাহলে ভেলোসিটি ইনক্রিজ করবে। তার মানে কি, তুমি যে এরকম তো হতে পারে, আমি এটা বললাম না যে একটা জিনিসকে তুমি ধাক্কা দিচ্ছ, পিছন থেকে একজন টানতেছে, আলটিমেটলি নিট ফোর্সের কারণে বস্তুটা সামনে মুভ করার বদলে পিছনে আসতেছে, তাহলে কি কাজ হচ্ছে না? কাজ হচ্ছে কিন্তু ভেলোসিটি ডিক্রিজ করতেছে। এই ক্ষেত্রে যদি নিট ওয়ার্ক ডান পজিটিভ পাই তাহলে ইনক্রিজ লিখে দেব, আর যদি নেগেটিভ পাই তাহলে ডিক্রিজ লিখে দেব। তাহলে দেখো ইনক্রিজ অর ডিক্রিজ, এটা বললাম না, অর মানে ইনক্রিজ করতেছে কি ডিক্রিজ করতেছে, এটা ডেফিনিশন আমার এখানে লেখা, ইনক্রিজ অফ ডিক্রিজ না, অর ডিক্রিজ। এখন দেখো এই ফিগার টাকা হয়েছে, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে, থিটা হচ্ছে 30 ডিগ্রি, বিটা হচ্ছে এই বিটা মানে ফোর্স, কিউ ফোর্স যারা টানতেছো তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি। এই প্রথমে জাস্ট ভ্যালুগুলো লিখে নেওয়া, হেয়ার ডাব্লিউ ইকুয়াল টু 100 পাউন্ড, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, কিউ ইকুয়াল টু 120 পাউন্ড, বিটা ইকুয়াল টু 15 ডিগ্রি, আর এফ ইকুয়াল টু 1/4। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে এই সাইডে এটা খেয়াল করার দরকার নেই। এখন দেখো যে যখন তুমি কিউ ফোর্স দ্বারা টানতেছো, এখানে 15 ডিগ্রি ফোর্স, 15 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আবার ডাব্লিউ এর ভ্যালু অবজেক্টের যে সেলফ ওয়েট সেটা গ্র্যাভিটি ফোর্স থেকে গ্র্যাভিটির কারণে সরাসরি নিচের দিকে, তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। দেখো
দেখা যাচ্ছে না দূরের দিকে? দেখা যাচ্ছে? এই যে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তারপর আলটিমেটলি 30 ডিগ্রি হবে। তাহলে দেখো ফোর্স এখানে কি কি ফোর্স আছে, একটা হচ্ছে কিউ ফোর্স, একটা নর্মাল ফোর্স হতে পারে। নর্মাল ফোর্সটা ইকুয়াল কত? নর্মাল ফোর্স এটা হচ্ছে সারফেসের সরাসরি পারপেন্ডিকুলার, সারফেসের উপরের দিকে, এখান থেকে এই যে ডাব্লিউ থেকে উপরের দিকে, এটা হচ্ছে নর্মাল ফোর্স ইকুয়াল কি হবে? ডাব্লিউ কস থিটা না? নর্মাল ফোর্সটা কি? নর্মাল ফোর্স এদিকে উপরের দিকে, এটা ব্যালেন্স করতেছে কি? এই যে এই উপাংশটা ডাব্লিউ এর, এই উপাংশটা ডাব্লিউ কস থিটা। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা ফোর্স থাকবে ফ্রিকশনাল ফোর্স কি? যেদিকে অবজেক্ট আমি টানতেছি তার অপোজিট দিকে এই যে ফ্রিকশনাল ফোর্স, আমি টানতেছি কিউ ফোর্স দ্বারা সামনের দিকে, ইনক্লাইন টু দ্য আপ, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি হবে? তার নিচের দিকে, এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। তাহলে এই হচ্ছে ফোর্সের অবস্থান। এখন আমি প্রত্যেকটা ফোর্স ক্যালকুলেশন করি। দেখো কিউ ফোর্স ইকুয়াল টু কি হবে? 120 cos 15, এই যে কিউ cos 15 এই বরাবর হবে না ফোর্সের টোটাল ইফেক্টটা। আরেকটি ইফেক্টস আছে কিউ এর, যেটা টোটাল নর্মাল ফোর্সের সাথে অ্যাড হবে, কিউ সাইন 15। দুইটা অংশ না কিউ এর, প্রজেকশন কয়টা? দুইটা, কিউ কস এই বরাবর আর কিউ সাইন এই বরাবর। তাহলে কিউ ফোর্স পাইলাম আমি, কিউ ফোর্স যেটা বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে 120 cos 15, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। আচ্ছা, নর্মাল ফোর্স দেখো, নর্মাল ফোর্স যদি আমি বের করতে চাই সেটা কিভাবে করব? আমি ওই যে সামেশন অফ ভার্টিক্যাল এই ফোর্সের ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশন আছে সেখান থেকে করতে পারি। নর্মাল ফোর্স উপরের দিকে, তাহলে কিউ এন প্লাস কিউ সাইন থিটা, এই যে কিউ এর আরেকটু অংশ উপরের দিকে কাজ করতেছে আর নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ কস 30, এই যে ডাব্লিউ কস 30 ইকুয়াল টু 0 লিখলাম। সেখান থেকে আমি এন ফোর্সটাও পেয়ে যাবো, নর্মাল ফোর্সটাও পেয়ে গেলাম 36.60 পাউন্ড। লিখা এই অংশটা লিখা বাদ দিয়ে প্রত্যেকটা পয়েন্ট যেন বুঝে যাও, এই জন্যই এখানে দেখাচ্ছি। যদি লিখেই বোঝার দরকার, আমি এইটা ফটোকপি দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা পয়েন্ট বোঝা গেছে, প্রথম পয়েন্ট এটা পয়েন্ট সহ। এরপর দেখো তাহলে ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়াল টু কি হবে? এফ এন ফ্রিকশনাল ফোর্সের সাথে আরেকটা উপাংশ আসছে, দেখো সেটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। ফ্রিকশনাল ফোর্সের সাথে আরেকটা অংশ অ্যাড হচ্ছে, কোনটা? এটা এটা 15 ডিগ্রি হবে। এটা লিখা ভুল হয়েছে, হয়তো লিখতে গিয়ে দ্রুত লিখছি। এটা হচ্ছে ফেরিসের বইয়ের এক্সাম্পল 1383 নাম্বার, এটা দেখতে পারবা। এটা 15 ডিগ্রি হবে। এখানে জাস্ট পরে ভ্যালু বসাই দেওয়া। আমি এইগুলো চেক করে দেখি না, আমি জাস্ট ফাইনাল ক্যালকুলেশনটা দেখছি। এরপর দেখো ফ্রিকশনাল ফোর্স তাহলে হলো কি? এফ ইকুয়াল এফ এন প্লাস ডাব্লু সাইন 30, যেটা এই যে বস্তুর যে সেল পয়েন্ট ছিল, একটু অংশ এইদিকে আর একটু অংশ এইদিকে কাজ করতেছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সের সাথে অ্যাড হবে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এফ এন। আমরা জানি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু এফ এন, তার সাথে আরেকটা ফোর্স অ্যাড হচ্ছে যেটা ফ্রিকশনাল ফোর্সকে ইনক্রিজ করবে। দেখো তাহলে এখানে জাস্ট ভ্যালু বসায় দেওয়া, এফ এর ভ্যালু দেওয়া ছিল 1/4, তার মানে 0.25, এন এর ভ্যালু আমি এখান থেকে পাইলাম, ডাব্লিউ এর ভ্যালু 100 ছিল, সাইন 30, এখান থেকে আমি ফ্রিকশনাল ফোর্স পেয়ে গেলাম। এখন তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হবে? কিউ ফোর্স হচ্ছে পজিটিভ, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নেগেটিভ। ফ্রিকশনাল ফোর্স কি? ওয়ার্ক ডানটাকে ডিক্রিজ করতেছে ফ্রিকশনাল ফোর্স, এটা অলওয়েজ ফ্রিকশনাল ফোর্সের জন্য নেগেটিভ হবে। তাহলে কিউ ফোর্স মাইনাস এফ, অথবা তুমি লিখতে পারো কিউ ফোর্স প্লাস, মানে এফটাকে নেগেটিভ দেখায় এই যে এই জায়গাটাতে,
এইখানে নেগেটিভ দেখো না, নিট ওয়ার্ক ডান মানে কি, রেজাল্টেন্ট ফোর্স মানে কি, সবগুলো ফোর্সের সামেশন। এখন এইখানে সরাসরি বিয়োগ করা দেখে এটা আবার কনফিউশন পাকাইতে পারে অনেকের মনে। সেক্ষেত্রে কি করবে, এটাকে নেগেটিভ দেখে এখানে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ দেখানো। রেজাল্টেন্ট ফোর্স মানে কি, সবগুলো ফোর্সের সামেশন কনসিডারিং সাইন কনভেনশন। এই কথা আমি আগে বলছি, আগের দিনও। এখন কিউ ফোর্স দিলে এটা রেজাল্টেন্ট ফোর্স, তাহলে নিট ওয়ার্ক ডান কিভাবে পাবো? এই রেজাল্টেন্ট ফোর্স যেটা পাইলাম সেটার সাথে দেখো নিট ওয়ার্ক ডান, এই অংশটা নিট ওয়ার্ক ডান তাহলে হবে W net equal to RS R into S। আমি রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেছি, তাহলে নিট ওয়ার্ক ডান কি হবে? ফোর্স আর ডিসটেন্স। নিট ওয়ার্ক ডান আমি পাইলাম 56.76 আর ডিসটেন্স হচ্ছে 8 ছিল। দেখো ডিসটেন্স ছিল প্রবলেমের জন্য, এই যে 8 ফিট, যদি 8 ফিট হয় তাহলে সেই ক্ষেত্রে নিট ওয়ার্ক ডান কি হবে? তাহলে আমি এখান থেকে পাউন্ড ফিটের নিট ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। এখন একটা জিনিস চেক করতে হবে, দেখো যে চেক ইউর অ্যান্সার বাই অ্যাডিং অ্যালজেব্রিক্যালি দ্য ওয়ার্ক ডান বাই ইচ ফোর্স। সেটা আমি জাস্ট ক্যালকুলেশন দেখাইনি। দেখো এখানে ফোর্স কয়টা, মানে যদি ফোর্স ধরি তাহলে দুই ধরনের ফোর্স। একটা হচ্ছে যে ফোর্স দ্বারা বস্তুর ভেলোসিটি ইনক্রিজ করতেছে, সেটা ধরে নিলাম সেই ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে W1। আরেকটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের কারণে ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে চেক করতে হবে কি প্রত্যেকটা ফোর্স দ্বারা যে কাজ হচ্ছে সেটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে তার সামেশন করতে হবে। সামেশন করার পরে এই যে তুমি এই অ্যামাউন্টটা বের করলে এর সাথে মিলবে, তাহলে না তোমার ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান বের করো। একটা হচ্ছে কিউ, তাহলে কিউ ফোর্স ইন্টু ডিস্টেন্স। কিউ ফোর্স আমি আগেই ক্যালকুলেট করছি, এখানে W1 ইকুয়াল টু হবে কিউ ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে বের করছো দেখো 115.991 পাউন্ড, এখানে ডিস্টেন্স দ্বারা মাল্টিপ্লাই করলাম। আরেকটা হচ্ছে W2, সেটা হচ্ছে FS ফ্রিকশনাল ফোর্স বের করছো। এখন নিট ওয়ার্ক ডান কি হবে? দুইটা সামেশন। আলটিমেটলি ফ্রিকশনাল ফোর্স তো নেগেটিভ, এখানে নেগেটিভ আসবে। ঠিক আছে, দেখো এই দুটা মিলবে। ইনডিরেক্টলি তাই করছি আমরা, রেজাল্টেন্ট ফোর্স বের করার সময় তাই করছি, করে জাস্ট ডিস্টেন্স দ্বারা মাল্টিপ্লাই করছি। এখন এটা হয়ে গেল, তাহলে চেক হয়ে গেল। এরপরে ভেলোসিটি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, সেটা হচ্ছে আমাদের সেরকম একটা স্টেটমেন্ট দিতে হবে। এখানে লিখবা যে যেহেতু নিট ওয়ার্ক ডান পজিটিভ, সো ভেলোসিটি উইল ইনক্রিজ, এই কথাটা লিখে নাও। As velocity, as neat work done is positive, so velocity will increase. আরেকটা প্রবলেম লিখে নাও। এরপরে কোন সাইডটা? সাড়ে 11টা থেকে 10:40 না শেষ হয়ে যাবে তার আগে। দেখো লেখো, এই প্রবলেমটা লেখো। হোয়াট ইজ দি ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি ইন লিফটিং দ্য ম্যাটেরিয়াল টু ইটস প্লেস ডিউরিং দ্য বিল্ডিং অফ এ মেসনরি চিমনি? এটা আমাদের সাথে, আমাদের কনস্ট্রাকশনের সাথে মোর রিলেভেন্ট। What is the work done against gravity in lifting the material to its place during the building of a masonry chimney? ধরো কোনো একটা ফ্লোর তুমি কনস্ট্রাকশন করতে যাচ্ছ, তাহলে ম্যাটেরিয়াল ওঠাবা গ্র্যাভিটি ফোর্সের উপরের দিকে তা নিতে হচ্ছে, সেক্ষেত্রে কি পরিমাণ ওয়ার্ক ডান হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। চিমনি কনস্ট্রাকশনের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান? বিল্ডিং অফ এ মেসনরি চিমনি হুইচ ইজ, লেখো 250 ফিট হাই, বলো চিমনি
CHIMNEY, which is 250 feet high, 50 feet OD মানে outside diameter, sorry 50 না 20 feet OD and 12 feet ID inside diameter. ফিগার থেকে ক্লিয়ার হবা। The masonry weighs 100 pound per cubic feet. লেখা হয়ে গেছে, ফিগারটা আঁকো, ফিগারটা আঁকো। ওডি মানে আউটসাইড ডায়ামিটার, আইডি মানে ইনসাইড ডায়ামিটার। আচ্ছা, এই রিলেভেন্ট প্রবলেম, ধরো একটা নির্দিষ্ট ওয়েট এরকম, এই ওয়েটটা দেওয়া আছে, ওয়েট হচ্ছে নোন, এরকম একটা ক্রেন দ্বারা 10 তলা বিল্ডিং এর উপরে কন্টিনিউয়াস তোলা হচ্ছে। আমরা যখন কংক্রিট মিক্স করি এরকম ঘটনা ঘটে, দেখবে যে এইখানেও হচ্ছে, 3 তলায় ওঠানোর জন্য কংক্রিট মিক্সটা গ্রাউন্ডে হচ্ছে, সেক্ষেত্রে এই নোন ওয়েট উপরের দিকে তুলতেছে। তাহলে একবার তুলতে ওয়ার্ক ডানটা কি হবে? একবার তুলতে ওয়ার্ক ডান কি হবে? এফ বলতে এখানে যে টোটাল এফ ফোর্স বা এর যে ওয়েট কি ফোর্স, এফ ইকুয়াল টু এমজি না, এর যদি মাস যাবে এখানে তো আবার ডাব্লিউ, তাই না? তাহলে নিট ওয়ার্ক ডানটা কি হবে? ডব্লিউএস বা এফএস, ধরো 10 বার তুললা, তাহলে 10 দ্বারা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? এখন এটা 10 বার তুললা, 10 বার তোলার জন্য ধরো এখানে একটা ক্রেন দেওয়া আছে, বলা হলো এই ক্রেনের ক্ষমতা কত হবে, কত হতে হবে এই বস্তুটাকে 10 বার তোলার জন্য? তাহলে কি হবে? টাইম দ্বারা ভাগ হবে যত সময়, তাহলে W/T, এটাই হবে পাওয়ার অফ শক্তি। এই প্রত্যেকটা পয়েন্ট লিখে দাও। এটা বুঝছো? এরকম যদি কোনো প্রবলেম সাজাইতে পারবা? আরেকবার দেখো, ধরো কোনো একটা কংক্রিট ব্লক বা কংক্রিট মিক্সিং আমি একটা ছাদের উপর তুলতেছি, যার ডিস্টেন্সটা আমার নোন, ঠিক আছে, এবং যেটা তুলতেছি তার ওয়েটও নোন। একবার তুলতে ওয়ার্ক ডান কত হবে? আমি নাম্বার যদি বলে দিই 100 বার তুলতে হবে, 200 বার তুলতে হবে, সেটা পরের কথা। তাহলে একবার যদি আমি বের করতে পারি, 100 বার তুলতে 100 গুণ বেশি কাজ হবে। তাহলে কাজ কিভাবে বের করব? এফটা কি? ওই যে অবজেক্ট আমি তুলতেছি তার ওয়েট, তাই না? তাহলে ওয়ার্ক ডান পেয়ে গেলাম। তার ক্ষমতা যদি বের করতে চাই ওই ক্রেনের, বা এমনও হতে পারে মানুষ বলা থাকলো, মানুষও টেনে তুলতে পারবে, কিন্তু তাহলে ওই মানুষের ক্ষমতা কি হবে? তাকে শুধু যত সময় ধরে সে তুলতেছে সেই সময় দ্বারা ভাগ করে নিতে হবে, একক সময়ের কাজ যেটা, সেটাই তো পাওয়ার। যা বুঝলে খুবই ভালো। এটাও অনেকটা সেরকমই। দেখো, একটা চিমনির কনস্ট্রাকশন করতে গেলে কনস্ট্রাকশন কিভাবে হবে? এই নিচ থেকে কনস্ট্রাকশন করে করে উপরের দিকে যাইতে হবে, তাই না? এমন তো না যে তুমি একবার উপর থেকে শুরু করলা, 250 ফিট থেকে নিচের দিকে আসলা, এইখানে কনস্ট্রাকশন করবা, তারপর আরেকটু যাইবা, এভাবে কনস্ট্রাকশন করে করে যাইতে হবে। তাহলে গ্র্যাভিটি ফোর্সের বিপরীতে এই ম্যাটেরিয়ালস তুলতে গেলে কি পরিমাণ কাজ হবে বুঝতে পারছো? গ্র্যাভিটি ফোর্সের এগেইনস্টে তো ম্যাটেরিয়ালস তুলবা, গ্র্যাভিটি ফোর্স না থাকলে কি এমনি ধাক্কা দিলে উপরে চলে যাইতো না? সেটাই যাওয়ার কথা। এখন দেখো, এইখানে ডিসটেন্সটা আমি বলে যে আমার ওই প্রবলেমের ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে কনস্ট্যান্ট। তুমি ধরো 3 তলার একটা বিল্ডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 33 ফিট বা অলমোস্ট 40 ফিট এরকম হবে, বা ডিসটেন্স আমি বলে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি ম্যাটেরিয়ালস মুভ করাচ্ছি, দেখো ডিসটেন্স কনস্ট্যান্ট। ধরো এই লেভেল তুমি চিন্তা করলাম,
এই লেভেল কনস্ট্রাকশন হয়ে গেলে কি তারপরের লেভেলে যাবে, ডিস্টেন্স কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে। এই জিনিস এইটাই করতে হবে এখানে, শুধু চেঞ্জ শুধু এইটুকুই। দেখো লেট ডিফারেন্সিয়াল ভলিউম অফ থিকনেস, ও তার আগে আরেকটা জিনিস, এখানে টোটাল ওয়েট দেওয়া নেই, দেওয়া আছে বস্তুর ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট দেওয়া আছে, দেখো দি মেসনরি ওয়েস 100 পাউন্ড পার কিউবিক ফিট, ইউনিট ওয়েট দেওয়া আছে। এখন টোটাল ওয়েট বের করতে হবে কিভাবে? না, আমরা ওয়েট ধরো মাস যদি তুমি ক্যালকুলেট করতে চাও, মাস ইকুয়াল টু কি জানি না, ডেনসিটি ইকুয়াল টু কি জানি m/v। এখান থেকে তুমি মাস বের করতে পারো যদি আমার ডেনসিটি জানা থাকে। যদি ইউনিট ওয়েট হয় সেক্ষেত্রে ইউনিট ওয়েট ইকুয়াল টু w/2, m হলে ডেনসিটি আর ওয়েট হলে ইউনিট ওয়েট। এখন যদি আমি w বের করতে চাই তাহলে কি হবে? ওমেগা v হবে। আচ্ছা, তার একটা সেকশনও দেওয়া আছে এখানে, সেকশনের ইনসাইড দেখো 12 ফিট আর আউটসাইড হচ্ছে 20 ফিট, যেটা লেখার মধ্যেও আছে দি ডিফারেন্সিয়াল ভলিউম অফ থিকনেস dy অ্যাট এ হাইট y ফ্রম দ্য গ্রাউন্ড। আমি ধরে নিলাম যে y ডিস্টেন্স দূরে, যেহেতু ডিস্টেন্সটা ভ্যারি করতেছে তারপরে ওয়েট চেঞ্জ হচ্ছে, y ডিস্টেন্স দূরে একটা খুবই ডিফারেন্সিয়াল এলিমেন্ট dy নিলাম, তাহলে y এর ভ্যালু চেঞ্জ করতে পারবো, dy এর ভ্যালু চেঞ্জ করতে পারবো। তাহলে দেখো যেহেতু খুবই ছোট এলিমেন্ট ধরলাম, তাহলে তার dw কত হবে, মানে ডিফারেন্সিয়াল এলিমেন্টের ওয়েট ওমেগা ডিভি, ওই যে ওই ফর্মুলা থেকে শুধু ডি বসাই দিলেই হবে, যেহেতু ডিফারেন্সিয়াল এলিমেন্ট। ওমেগা দেখো 100 দেওয়া আছে, ইউনিট ওয়েট। আর ডিভি কিভাবে পাবা? ডিভি হচ্ছে এরিয়া আর ডিস্টেন্স, এরিয়ার সাথে যদি তুমি লেন্থ গুণ করো, এই যে এর যে থিকনেস কত dy, থিকনেসটা কিভাবে আছে বলো তো? থিকনেস কিন্তু সার্কুলার বরাবর, আমি যত দেখতেছি এটা ক্রস সেকশন। থিকনেসটা যদি তুমি দেখো তাহলে এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। আমরা সেকশন দেখতেছি, ধরো তুমি এখান থেকে যদি কেটে ফেলো তাহলে এরকম দেখতেছো, আমার কথা বুঝছো? তাহলে কি ওই সার্কেলের এরিয়া হবে আর ওর থিকনেস, এরিয়া কিভাবে পাবা? একটা সার্কেলের এরিয়া এখানে পাই স্কয়ার, এখানে কি করছে পাই ডি যদি বসে তাহলে পাই ডি স্কয়ার বাই 4। এখন দেখো এরিয়া একটা দেওয়া আছে আউটসাইড ডায়ামিটার আর ইনসাইড ডায়ামিটার, তাহলে আউটসাইড থেকে ইনসাইড বাদ দিলে তুমি নিট এরিয়াটা পাবা, তার সাথে থিকনেস গুণ করে দেওয়া, তাহলে ভলিউম পেয়ে গেলে এই যে এখান থেকে পাই বাই 4, এখান থেকে ডিওয়াই পর্যন্ত হচ্ছে ভলিউম। 4 হচ্ছে ডায়ামিটার বসানো, তাই তুমি এখানে আর এর ভ্যালু বসাইতে পারো সরাসরি। বুঝতে পারছো এটা কেন 4 কেন আসলে লিখলাম না? ডি স্কয়ার বসানো সেই জন্য, দেখো ডি এখানে 20 স্কয়ার বাই -12 স্কয়ার লেখা, আউটসাইড ডায়ামিটার মাইনাস ইনসাইড ডায়ামিটার। তুমি যদি এখানে আর বসাও তাহলে আর 4 বসানোর দরকার হবে না, তাহলে পাই আর স্কয়ার, সেক্ষেত্রে হবে 20 না হয়ে হবে 10 আর এটা হবে 6। আচ্ছা, এটা পেলাম। এখন দেখো টোটাল পটেনশিয়াল এনার্জি, মানে একটা নির্দিষ্ট লেভেলে, ভেরিয়েবল লেভেলটা আমি ফিক্সড বলতেছি না। প্রথমে ধরে নাও যে ধরো জিরোতে তোলার জন্য কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি দরকার, আর ম্যাক্সিমাম লিমিট 250-তে তোলার জন্য কতটুকু পটেনশিয়াল এনার্জি দরকার, সেটা হচ্ছে এইটাই হচ্ছে টোটাল ওয়েট বা ফোর্স। আমি যদি ইনডিরেক্টলি বলি তাহলে টোটাল কাজ হবে এফ আর ওয়াই, সরি এফ এস, টোটাল কাজ হবে কিভাবে? ফোর্স আর ডিস্টেন্স, ফোর্সটা এখানে কত, এটা ফোর্স, ওয়েটটাই ফোর্স না, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আর ভেরিয়েবল আমি ডিস্টেন্স ধরছি, আমি ধরে নিছি এইখানে দেখো ওই আগের প্রবলেমের সাথে একটু কম্পেয়ার করো তাহলে বুঝতে সুবিধা হবে। আগে আমি ফিক্সড ডিস্টেন্স, এখন ধরতেছি ওয়াই ডিস্টেন্স, মানে ভেরিয়েবল ডিস্টেন্স ওয়াই, যেখানে এলিমেন্ট আমি ছোট্ট একটা এলিমেন্টের ওয়েট বের করে নিলাম, তাহলে ওই এলিমেন্টের জন্য ওই এলিমেন্টের যে ওয়েট তার সাথে যে ওই এলিমেন্টের ডিস্টেন্স গুণ করি তাহলে আমি কাজ পেয়ে যাব, এখানে কাজ পেয়ে গেলাম। এখন এটা যদি একেবারে 0 থেকে 250 পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে সব লেভেলেরই ওয়ার্ক ডান বের হয়ে যাবে। আরেকটু চিন্তা করে দেখো,
ওই কাজের ক্ষেত্রে এরকম ইন্টিগ্রেশনের দরকার হবে না। এরপরে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে এটাই হচ্ছে নিট ওয়ার্ক ডান পাউন্ড ফিটে। আচ্ছা, আরেকভাবে করা যায় এই সেম অঙ্কটা আরেকভাবে করা যায়, খুবই সহজ। দেখো, ইনক্রিজ ইন দ্য পটেনশিয়াল এনার্জি মেজার ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল ইজ ডাব্লিউ ওয়াই বার। দেখো, মানে ডিফারেনশিয়ালের কথা চিন্তা বাদ দিয়ে দাও, আমরা ডাব্লিউটা বের করতে পারছি, ওয়াই বারটা কি, ধরো এরকম একটা ফিক্সড ডিসটেন্স, আলটিমেটলি আমাকে টোটাল কনস্ট্রাকশনের জন্য 250 ফিট যেতে হচ্ছে। ধরো এইখানে একটা ইট সাজাচ্ছ, তারপর এখানে, তারপর এখানে, এভাবে তো যাচ্ছে। দেখো, প্রথম ইট যেটা সাজাচ্ছ সে কোনো ডিসটেন্সই অতিক্রম করতেছে না। এরপর এভাবে সাজাতে সাজাতে এই পর্যন্ত কনস্ট্রাকশন হচ্ছে। এই ইটটা টোটাল কত ফিট ডিসটেন্স অতিক্রম করতেছে? 250 ফিট। আর এটা হচ্ছে 0। তাহলে দেখো, এটা 0 আর এটা হচ্ছে 250 ফিট। আলটিমেটলি যদি এভারেজ ডিসটেন্স ধরি এই দুটার মধ্যে, তাহলে 125। মানে মোট কথা এভারেজ ডিসটেন্স অতিক্রম করতেছে সব এলিমেন্টের জন্য। যদি এটাতে আসো তাহলে কিন্তু এটাতে করো, তাও 250 ফিট বাই 2 হবে, মানে এভারেজ ডিসটেন্স হবে। আবার যদি এখানে আসো, তারপর দেখো মাঝখানে এভাবে যোগ করতে করতে যখন তুমি আসবা, মানে নিচের সাথে উপরে যদি কম্পেয়ার করো, আলটিমেটলি একটা ম্যাটেরিয়াল কতটুকু ডিসটেন্স অতিক্রম করতেছে? অলওয়েজ এভারেজ ডিসটেন্স। আমার কথাটা বুঝছো? এখানে যেভাবে বোঝা যাচ্ছে, এটার সাথে এটা কম্পেয়ার করো এভারেজ, এটার সাথে তারপরে এলিমেন্টটা কম্পেয়ার করো এভারেজ। তারপর দেখো একেবারে মাঝখানে যে এলিমেন্টটা থাকবে সেটা এভারেজ, তার অর্ধেকটা এই পার্টে আর অর্ধেকটা এই পার্ট বলবে। তার মানে কি, এটা কি হচ্ছে, যেহেতু এটা হোমোজেনিয়াস বডি, আমি কাজ বের করতে হলে কি লাগবে? আমার ফোর্স আর ওয়েট, ফোর্স আর ডিসটেন্স, এই ওয়াই বার ডিসটেন্স অতিক্রম করবে। ঠিক আছে? সুতরাং ডাব্লিউ কে ওয়াই বার দ্বারা টোটাল হাইট দ্বারা ভাগ করলেই তুমি ডিসটেন্সটা, ওয়ার্ক ডানটা পেয়ে যাবে। এখানে সেই কাজটা করা আছে। ডাব্লিউ টোটাল ডিসটেন্স হচ্ছে h/2 বা 250/2। তারপরে ডাব্লিউ কিভাবে পাবো? ওমেগা ভি। ওমেগা দেওয়া ছিল আমার 100, ভি আমি পাইলাম ওই যে এরিয়া গুণ করে, না এইখানে ভি হবে না, এখানে হবে ওমেগা এ এইচ। এখানে একটু লিখে নাও তো এই জায়গাটা, ভি হবে না। তার সাথে এরিয়ার ভ্যালুটা বসাই দিলা, আর এইচ ইকুয়াল টু h/2। এখান থেকেও পাওয়া যায়, ওই এক সেম ভ্যালুই আসবে। আচ্ছা, পরের প্রবলেমে চলে যাই। এটা লাস্ট, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এই জন্য শেষ করে দেবো। এ 4 ফিট সিলিন্ডার, যেটা থিওরিতে দেখালাম, খুবই সহজ, বেশি সময় লাগবে না। এ 4 ফিট সিলিন্ডার হুইচ weighs 966 pound rolls down a 15-degree incline from rest. What is its speed after it has rolled 15 feet? মানে একটা 4 ফিট ডায়ামিটারের সিলিন্ডার মুভ করতেছে একটা ইনক্লাইন সারফেসের উপর দিয়ে, যার ইনক্লাইন যে অ্যাঙ্গেল সেটা দেওয়া আছে 15 ডিগ্রি, এবং এটা রেস্ট অবস্থান থেকে, মানে একেবারে জিরো ভ্যালোসিটি থেকে শুরু করে তারপর ভ্যালোসিটি পাচ্ছে। হোয়াট ইজ ইটস স্পিড আফটার, মানে ভ্যালোসিটি কত হবে? হ্যাজ রোল্ড 15 ফিট। যদি 15 ফিট অতিক্রম করে তা সেই ক্ষেত্রে তার ভ্যালোসিটি কি হবে? যখন রোলিং কোনো অবজেক্ট যায় সেক্ষেত্রে আমরা মানে যে কোনো অবজেক্টে ওয়ার্ক ডান হলে সেখানে কাইনেটিক এনার্জির ব্যবস্থা থাকবে, মানে কাইনেটিক এনার্জির একটা
চেঞ্জ হবে। তাহলে আমরা প্রথমে একটা লিখে নিই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। আমাকে তাহলে ওয়ার্ক ডান বের করতে হবে, আর কাইনেটিক এনার্জি বের করলে এই প্রবলেম সলিউশন হয়ে যাবে। ওয়ার্ক ডান কি, আমি একটু দ্রুত যাচ্ছি, দেখো ওয়ার্ক ডান কি, এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের কোনো ইফেক্ট নাই, বস্তুটা রেস্ট অবস্থান থেকে নিচের দিকে মুভ করতেছে, সেক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডান কি হবে, দেখো এই যে ডাব্লিউ দুটো উপাংশ আছে ডাব্লিউ এর, একটা হচ্ছে ডাব্লিউ কস থিটা এই বরাবর কাজ করতেছে, এই বরাবর নিচের দিকে, ঠিক কি না, আর একটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা যেটা এই যে এই লাইন বরাবর কাজ করতেছে এই সামনের দিকে, এই ডাব্লিউ সাইন থিটাই সামনের দিকে টেনে নিয়ে আসবে, যেহেতু ফ্রিকশনাল ফোর্সের কোনো ইফেক্ট নাই এই ক্ষেত্রে। এইখানে 2 টাকা পড়ে আছে কেন, এটা মসজিদে দান করে দেবা, কি বলো নাকি তোমরা রেখে দিছো, জানি দেখো। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের ইফেক্ট কেন নাই সেটা আমরা অলরেডি বলে ফেলছি। এখন তাহলে ওয়ার্ক ডানটা কিভাবে হবে, কথা বলে না তাড়াতাড়ি শেষ করি। ওয়ার্ক ডান কি হবে, এই যে ডাব্লিউ কস থিটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আরেকটা পয়েন্ট আছে ডাব্লিউ সাইন থিটা সারফেসের প্যারালাল, এই ডাব্লিউ সাইন থিটাই তো অবজেক্টটাকে গড়ায় নিয়ে যাচ্ছে, তাই না, তাহলে ওয়ার্ক ডান কি হবে, ডাব্লিউ সাইন থিটা ইনটু ডিসটেন্স, এই যে ডাব্লিউ সাইন থিটা ডিসটেন্স, তাহলে এখানে ওয়ার্ক ডান পেয়ে গেলাম। এবার কাইনেটিক এনার্জি চেঞ্জ এটা বের করতে হবে। কাইনেটিক এনার্জি চেঞ্জ কি, যখন কোনো একটা অবজেক্ট রোটেট করে যায় তাহলে দুই ধরনের কাইনেটিক এনার্জি ডেভেলপ করে। স্লাইডিং করে গেলে শুধু প্লেন মোশনের এগেনস্টে ধরো ফ্রিকশনাল ফোর্স হোক বা কাইনেটিক এনার্জি ডেভেলপ করে, যখন রোটেশনাল ফোর্স হবে, এটা হচ্ছে প্লেন মোশনের জন্য কাইনেটিক এনার্জি চেঞ্জ, আর রোটেশনাল ফোর্সের জন্য কাইনেটিক এনার্জি চেঞ্জ। এটা লিখে নিতে পারো, ফর রোটেশনাল ফোর্স কে ইকুয়াল টু কে ই কাইনেটিক এনার্জি I বার ওমেগা স্কয়ার বাই 2। এখানে ওমেগা হচ্ছে রোটেশনাল ভেলোসিটি, আর I বার কি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস I বার। তাহলে সেটা লিখলাম, যেহেতু দুই ধরনের ফোর্সই আছে এখানে, প্লেন মোশন মানে প্লেন মোশন বলতে হরাইজন্টালি কতটুকু ডিসটেন্স করতেছে, আবার রোটিং করে ডিসটেন্স অতিক্রম করতেছে, সেক্ষেত্রে আমাদের ছিল যে mv স্কয়ার বাই 2, w লিখলে mv স্কয়ার বাই 2, যদি w লিখো তাহলে কি, w লিখলে কি m, আমরা জানি w ইকুয়াল টু mg, যদি আমাকে w এর ভ্যালুটা বের করতে বা m এর ভ্যালু বের করতে চাই তাহলে w বাই g, সেটাই করা আছে এখানে, তাহলে w বাই 2g, এই ইকুয়েশনটা দেখাইছি আমরা আগের দিনে। W by 2g ভেলোসিটি চেঞ্জ, আর রোটেশনাল ফোর্সের কারণে যে ভেলোসিটি চেঞ্জ সেটা লিখলাম। এখন দেখো এখানে বলা আছে বস্তুটা রেস্ট কন্ডিশন থেকে ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি কি v1 w1 রোটেশনাল দুই ভেলোসিটি 0, আর w2 মানে w রোটেশনাল ভেলোসিটি আর ডেফিনিশন হচ্ছে rw, কোনো একটা অবজেক্ট যে রোটেট করে যাবে তার যে ডায়ামিটার বা তার যে থিকনেস, আর সরি কি বললাম, হ্যাঁ ভি ইকুয়াল টু আর ডাব্লিউ। যদি আমি প্লেন ভেলোসিটি পেতে চাই তাহলে বা সরি রোটেশনাল ভেলোসিটি পেতে চাই তাহলে প্লেন ভেলোসিটিকে যদি তার থিকনেস দ্বারা ভাগ করি তাহলেই আমি রোটেশনাল ভেলোসিটি পাবো, অথবা ভি ইকুয়াল টু আর ডাব্লিউ এখান থেকে আসে। তাহলে লিখলাম W2, দেখো আমার আলটিমেট ফোর্স আছে V2 আর W2। V2 মানে কি, যখন বস্তুটা রোটেট করে যাচ্ছে 50 ফিট অতিক্রম করতেছে, রেস্ট কন্ডিশন থেকে যেতে যাচ্ছে, এই দুটো 0, তাহলে আমি W2 লিখলাম V2 বাই R, V2 বাই 2, আর কত, ডায়ামিটার ছিল 4 ছিল, তাহলে রেডিয়াস হবে 2। আর আমরা প্রথম দিকে একটা এই যে মোমেন্ট অফ ইনার্শিয়াতে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের এগেনস্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন কেস অফ মাস, সেটা আমরা দেখেছি এম আর স্কোয়ার বাই 2, এম হচ্ছে অবজেক্টের মাস। এখন এম আর স্কোয়ার, আর এর ভ্যালু আমি জানি 2 স্কোয়ার হবে, তাহলে এম এর ভ্যালু কত, দেখো এম দেওয়া, এখানে এম দেওয়া নেই, দেওয়া আছে ওয়েট,
তাহলে জি দ্বারা ভাগ করলে এম পেয়ে যাব, এখানে জি দ্বারা ভাগ করা আছে, ঠিক আছে, এম আর স্কোয়ার বাই 2g, এখানে জি, জি হচ্ছে এফপিএস ইউনিটি 32.2, ঠিক আছে। এখান থেকে স্লাগ ফিট স্কোয়ার আছে, স্লাগটাকে আবার বলে পাউন্ড সেকেন্ড স্কোয়ার বাই ফিট, সবটাই লেখা আছে এখানে। এরপরে জাস্ট ওই 1 নাম্বার ইকুয়েশনে এদিকে ডাব্লু নেট লেখা আর এখানে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ লেখা, সেটা লেখা আছে দেখো 966 সাইন্স 15 ইন্টু 50, এটা হচ্ছে নিট ওয়ার্ক ডান, আর ভেলোসিটি চেঞ্জ এইখানে দেখো v10, তাহলে v2 আসবে শুধু এই ইকুয়েশনে। একটা ছিল নিট ওয়ার্ক ডান, এদিকে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ, নিট ওয়ার্ক ডান লিখছে এখানে, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কি হবে এখানে v10, তাহলে এটা থাকবে ডাব্লু হচ্ছে 966 বাই 2g। এখানে একটা জিনিস বাদ গেছে দেখো, এখানে 2 হবে, এখানে 2 হবে না, এই যে এই জায়গাটায় 2 হবে, ইন্টু ভিটি স্কোয়ার প্লাস আরেকটা ছিল আয়ের ভ্যালু আমি আগে পেয়ে গেছি বাই 2 ভিটি স্কোয়ার, এই যে W2 এর ভ্যালুটা এখান থেকে বসাই দিলাম, এখান থেকে শুধু ভ্যালোসিটিটা বের করতে হবে, ভ্যালোসিটি হচ্ছে 223.6 fps। দেখি আর কিছু বাকি আছে কিনা, না ঠিক আছে।